একটা ব্যাপার একটু কল্পনা করা যাক। ধরো সালটা 2157। চারপাশে চেনা পৃথিবীটা আর একদম আগের মতো নেই, পুরো পাল্টে গেছে। আচ্ছা, মানে প্রযুক্তি তো তখন নিশ্চয়ই আরো অনেক গুণ এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সব পড়াশোনা, অফিসের কাজ, মানুষের দৈনন্দিন যোগাযোগ সব কিছুই চলছে শুধু স্ক্রিনে। ফিজিক্যাল বই, খাতা, পেন্সিল এগুলোর কোনো অস্তিত্বই আর নেই। রাইট, মানে সবকিছুই ক্লাউড বা ভার্চুয়াল রিয়ালিটির ভেতরে। একদম। আর ঠিক এরকম একটা সময়ে হঠাৎ করে বাড়ির পুরনো ধুলোমাখা একটা চিলেকোঠায় কেউ একজন একটা কাগজের বই খুঁজে পেল। একদম সত্যিকারের কাগজের বই, যার পাতা হাত দিয়ে উল্টানো যায়। ব্যাপারটা কতটা অদ্ভুত হতে পারে ভাবো তো। ওহ, যে যুগে সবকিছু ভার্চুয়াল ডেটা আর সার্ভারে সেভ করা থাকে, সেখানে একটা ফিজিক্যাল বই পাওয়াটা তো রীতিমতো মানে একটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মতো ব্যাপার। এটা অনেকটা ওই মাটি খুঁড়ে ডাইনোসরের ফসিল পাওয়ার সমতুল্য। ঠিক তাই। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই দৃশ্যপটটার ভেতরেই ঢুকব। আমাদের আজকের আড্ডার টপিক হল বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক আইজ্যাক আসিমভের লেখা সেই আইকনিক গল্প দ্য ফান দে হ্যাড। খুব ইন্টারেস্টিং একটা চয়েস। কিন্তু আমরা তো আজকে গল্পের কোনো ভারী সাহিত্য সমালোচনা করছি না, তাই না? না না, একদমই না। আমাদের সোর্স মেটেরিয়ালটা বেশ মজার। আমরা আজকে বিশ্লেষণ করছি ক্লাস 9-এর ইংরাজি সিলেবাসের এই গল্পের ওপর বানানো একটা অত্যন্ত জনপ্রিয় অ্যানিমেটেড ভিডিওর সামারি। ওহ আচ্ছা, মানে ওই ইউটিউব ভিডিওগুলো যেগুলো লাখ লাখ স্টুডেন্ট দেখে। একদম। ইন্টারনেটে প্রচুর ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখেছে আর নিচে হাজার হাজার কমেন্ট করেছে। আজকের এই আলোচনার মূল লক্ষ্য হল শুধু গল্পের সামারি শোনা নয়, বরং বোঝার চেষ্টা করা যে কেন এত বছর আগে লেখা একটা গল্প আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এত বেশি প্রাসঙ্গিক। এটা খুব জরুরি একটা পয়েন্ট, কারণ ১৯৫১ সালে বসে লেখা একটা গল্প আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অনলাইন এডুকেশনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টগুলোকে কিভাবে প্রেডিক্ট করেছিল, সেই মেকানিজমটা বোঝা দরকার। তাহলে গল্পের সেটিংয়েই ফেরা যাক। ২১৫৭ সাল। গল্পের দুই মূল চরিত্র, ১১ বছরের মার্জি আর ১৩ বছরের টমি। টমি হঠাৎ করে তাদের বাড়ির চিলেকোঠায় ওই পুরনো প্রিন্ট করা কাগজের বইটা খুঁজে পায়। হ্যাঁ, আর ওদের রিয়াকশনটা তো দেখার মতো হওয়ার কথা। ঠিক এখানেই আমার একটা প্রশ্ন আছে। এই যে ওরা জীবনেও কাগজের বই দেখেনি, ওদের দুনিয়ায় সব বই তো ডিজিটাল, এই ধাক্কাটা আসলে কতটা বড়? মানে ব্যাপারটা কি এরকম যে আমরা আজকাল হঠাৎ করে একটা ফ্লপি ডিস্ক বা ভিসিআর ক্যাসেট হাতে পেলে যেমন অবাক হই? না, ফ্লপি ডিস্ক বা ক্যাসেটে পাওয়ার চেয়ে এটা অনেক বড়, মানে অনেক ফান্ডামেন্টাল একটা ধাক্কা। তাই নাকি? কেন? কারণ ক্যাসেট বা ফ্লপি ডিস্ক হলো শুধু ডেটা স্টোর করার একটা মাধ্যম, যা সময়ের সাথে সাথে আপগ্রেড হয়েছে। কিন্তু বই হলো মানব সভ্যতার জ্ঞান আদান প্রদানের একদম আদি মাধ্যম। টমি আর মার্জির কাছে বই মানেই হলো স্ক্রিনে ভেসে ওঠা টেক্সট, যেটাকে ওরা টেলিবুক বলে। আচ্ছা, মানে ওদের কাছে টেক্সট সবসময় মুভিং বা ডাইনামিক। ঠিক, সেখানে এমন একটা অবজেক্ট হাতে পাওয়া যার পাতা উল্টানো যায় আর লেখাগুলো স্ক্রিনের মতো নড়াচড়া না করে এক জায়গায় স্থির থাকে, এটা ওদের পুরো রিয়ালিটিকেই চ্যালেঞ্জ করে দেয়। রাইট, সোর্স ভিডিওতে অ্যানিমেশনটা ঠিক এইভাবেই দেখানো হয়েছে। টমি যখন বইয়ের পাতা উল্টে আবার আগের পাতায় ফেরত আসছে, ওরা দেখছে শব্দগুলো ঠিক আগের জায়গাতেই ফিক্সড হয়ে আছে। আর ওদের কাছে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়, তাই না? একদম। ওদের রিয়াকশনটা খুব ইন্টারেস্টিং। ওরা বলছে কি বোকা বোকা একটা ব্যাপার, একবার পড়া হয়ে গেলে তো এই বইটা আর কোনো কাজেরই না, এটা তো ফেলেই দিতে হয়। মানে ওদের কাছে ফিজিক্যাল বই জিনিসটা একটা চূড়ান্ত অপচয়। এটাই, প্রযুক্তির পরিবর্তন মানুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গিকে কিভাবে রিওয়ার করে দেয়, এটা তার একটা দারুণ উদাহরণ। আমাদের কাছে একটা বইয়ের যে ফিজিক্যালিটি, এর স্থায়িত্ব, কাগজের গন্ধ, এটাই তো বইয়ের আসল ভ্যালু। হ্যাঁ, আমরা তো যত্ন করে বই জমিয়ে রাখি, বুকশেলফে সাজাই। কিন্তু মার্জি আর টমির পার্সপেক্টিভ থেকে দেখলে ওদের স্ক্রিনে লাখ লাখ বই আছে, আর পড়া শেষে ফেলেও দিতে হয় না। ইনফরমেশন কনজিউম করার পর সেই কন্টেনারটা মানে বইটা রেখে দেওয়ার কোনো লজিক ওরা খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা বেশ ভাবায়। এরপর এই বইটা পাওয়ার পর ওরা জানতে পারে যে বইটা আসলে স্কুল নিয়ে লেখা। আর স্কুল শব্দটা শুনেই মার্জি রেগে যায়, রাইট? মারাত্মক রেগে যায়। সে চরম বিরক্তি নিয়ে বলে, স্কুল স্কুল নিয়ে লেখার কি আছে, আমি স্কুলকে ঘেন্না করি। এখানে মার্জি স্কুলের কনসেপ্টটা ক্লিয়ার করা খুব দরকার। হ্যাঁ, কারণ তার স্কুল তো আমাদের মতো কোনো বিল্ডিং না। একদমই না।
তার স্কুল হলো তার শোয়ার ঘরের ঠিক পাশের একটা ঘর, যেখানে একটা যান্ত্রিক বা মেকানিক্যাল রোবট টিচার তাকে একা পড়ায়। মানে পড়াশোনা বলতে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একা একটা ঘরে বসে একটা বড় কালো মেশিনের সামনে বোরিং সব লেসেন করা। ওই মেশিনটার একটা নির্দিষ্ট স্লট আছে যেখানে তাকে প্রতিদিন হোমওয়ার্ক পাঞ্চ করে লিখে জমা দিতে হয়। উম, আর মেশিনটা 1 সেকেন্ডের মধ্যে খাতা ক্যালকুলেট করে নম্বর দিয়ে দেয়। ভিডিওর ভিজুয়ালগুলোতেও এই জায়গাটা খুব ডার্ক আর মেটালিক টোনে দেখানো হয়েছে। যেটা চরম একঘেয়েমি আর ডিপ্রেশন তৈরি করে। কিন্তু শোনো, এখানে একটু লজিক্যালি চিন্তা করা যাক। গল্পের ওই মেকানিক্যাল টিচারটা তো মার্জির আইকিউ আর বয়সের সাথে একদম পারফেক্টলি সিঙ্ক করা। আমরা তো আজকাল এডুকেশনের ঠিক এই জিনিসটাই চাইছি, তাই না? মানে তুমি বলতে চাইছো এআই লার্নিং এর কথা? হ্যাঁ, আজকের দিনে আমরা পার্সোনালাইজড এআই লার্নিং এর দিকে এগোচ্ছি, কারণ সেটা মানুষের চেয়ে অনেক বেশি এফিশিয়েন্ট। একটা ক্লাসে 40 জন বাচ্চা থাকলে একজন মানুষ টিচারের পক্ষে তো সবার দিকে আলাদা নজর দেওয়া পসিবল না। তা ঠিক। কেউ স্লো লার্নার হয়, কেউ ফাস্ট শেখে। রাইট। সেখানে একটা এআই টিউটর পুরো সিলেবাসটাকে একটা বাচ্চার স্পিড অনুযায়ী কাস্টমাইজ করে দিচ্ছে। মেশিন জাজমেন্টাল না, সে শুধু ডেটা অ্যানালাইজ করে বেস্ট আউটপুট দিচ্ছে। তাহলে মার্জি এত ফ্রাস্ট্রেটেড কেন? তার তো এই সিস্টেমে খুশি হওয়ার কথা। পয়েন্টটা খুব স্ট্রং। একটা মেকানিক্যাল সিস্টেম অনেক বেশি ডেটা ড্রিভেন আর এফিশিয়েন্ট হতেই পারে, কিন্তু পড়াশোনা তো শুধু মাথায় ইনফরমেশন ইনজেক্ট করার প্রসেস নয়। তাহলে আসল সমস্যাটা কোথায়? মার্জির এই বিরক্তির মূল কারণটা এফিসিয়েন্সির অভাব নয়, তার বিরক্তির কেন্দ্রে রয়েছে চরম একাকিত্ব আর ইমোশনাল ডিসকানেক্ট। লার্নিং কোনো আইসোলেটেড প্রসেস না, এটা একটা হাইলি সোশ্যাল এক্সপিরিয়েন্স। ও আচ্ছা, মানে একা একা মেশিনের কাছে শিখতে গিয়ে মার্জি মানুষের ছোঁয়াটা খুব মিস করছিল। একদম তাই। একটা ফিজিক্যাল ক্লাসরুমে শুধু কারিকুলাম পড়ানো হয় না, সেখানে একটা ইমোশনাল সাপোর্ট সিস্টেম তৈরি হয়। একটা বাচ্চা যখন অঙ্ক বুঝতে পারছে না, তখন একজন মানুষ টিচার তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারে যে সে কনফিউজড। হ্যাঁ হ্যাঁ, টিচার তখন হয়তো অন্য একটা উদাহরণ দেয় বা একটু হাসে। রাইট। এই যে সহানুভূতি বা এমপ্যাথি, এটা কোনো অ্যালগোরিদম দিতে পারে না। মেশিন হয়তো বুঝতে পারছে বাচ্চাটা ভুল করছে, সে অনুযায়ী লেভেল নামিয়ে দিচ্ছে, কিন্তু মেশিন তো এটা বুঝে না যে বাচ্চাটার হয়তো আজকে মন খারাপ। এই প্রসঙ্গে সোর্সে একটা খুব স্পেসিফিক ডিটেল আছে। মার্জের রোবট টিচারটা জিওগ্রাফি সেকশনে একটু বেশি ফাস্ট হয়ে গেছিল, যার জন্য মার্জি রোজ টেস্টে খারাপ করছিল। হুম। আর তার মাটাকে বকছিল। হ্যাঁ, পরে একজন কাউন্টি ইন্সপেক্টর এসে মেশিনটার স্পিড কমিয়ে দেয়। এই যে একটা অ্যালগোরিদমের গ্লিচ বা স্পিড বেড়ে যাওয়ার কারণে একটা বাচ্চাকে মেন্টাল ট্রমা দিয়ে যেতে হচ্ছে, আর সেখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই, এটা তো শিক্ষার চেয়ে ফ্যাক্টরির প্রোডাকশন লাইনের মতো মনে হচ্ছে বেশি। ঠিক বলেছ। প্রতিদিন একই সময় মেশিনের স্লটে হোমওয়ার্ক পাঞ্চ করা, এটা একটা মেকানিক্যাল লেবার হয়ে দাঁড়িয়েছে। মানুষের শেখার ধরন তো কোনো সরল রেখা মেনে চলে না। মানে শেখার মধ্যে একটা স্পন্টেনিটি বা স্বতঃস্ফূর্ততা থাকে। একদম। কখনো আমরা ভুল করে শিখি, বন্ধুদের সাথে ঝগড়া করে শিখি, কখনো টিচারের বলা সিলেবাসের বাইরের গল্প থেকে ইন্সপায়ার্ড হই। মেকানিক্যাল টিচার শুধু জানে কিভাবে অপটিমাইজ করতে হয়। মার্জির জীবনে এই স্পন্টেনিটির কোনো জায়গা নেই। পুরো অস্তিত্বটাই আইসোলেটেড। আর এই জন্যই যখন ওই পুরনো বইটা পড়ে টমি আর মার্জি আগেকার দিনের স্কুলগুলোর কথা জানতে পারে, তখন তাদের রিয়াকশনটা দেখার মতো হয়। হ্যাঁ, মানে আগে একটা নির্দিষ্ট বিল্ডিং থাকতো, মানুষ টিচাররা পড়াতো, এটা শুনে ওরা অবাক হয়ে যায়। সব বয়সের বাচ্চারা একসাথে বসে পড়াশোনা করত। এই কনসেপ্টটা টমি যখন মার্জিকে বলে, মার্জি সেটা বিশ্বাসই করতে চায় না। সে রীতিমতো অবাক হয়ে বলে, একজন মানুষ কিভাবে এত কিছু জানতে পারে? সে তো একটা মেশিনের মতো স্মার্ট হতে পারে না। মার্জির এই ডাউটটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ তার কাছে নলেজ আর মেমোরি সমার্থক হয়ে গেছে। সে মনে করে যার মেমোরি স্টোরেজ বেশি সেই ভালো টিচার। রাইট। সে বুঝতে পারছে না যে একজন মানুষ টিচারের কাজ শুধু ডেটা ট্রান্সফার করা নয়, কৌতূহল তৈরি করা। আর এই বিচ্ছিন্নতার জায়গা থেকেই গল্পের ইমোশনাল ক্লাইম্যাক্সটা তৈরি হয়। ইমোশনাল ক্লাইম্যাক্স বলতে ওই শেষের দিকের ফ্র্যাকশনের অঙ্কের পার্টটা। হ্যাঁ, মার্জি যখন তার মেকানিক্যাল টিচারের সামনে বসে ফ্র্যাকশনের অঙ্ক করছে আর স্ক্রিনে লেখা উঠছে, প্লিজ ইনসার্ট টুডেজ হোমওয়ার্ক ইন দ্য প্রপার স্লট, তখন মার্জির মন কিন্তু সেখানে নেই। সে তখন ওই পুরনো বইতে পড়া আগেকার দিনের বাচ্চাদের কথা ভাবছে, তাই না? একদম। অ্যানিমেশন ভিডিওটাতেই এই দৃশ্যটা খুব সুন্দর করে দেখানো হয়েছে।
মার্জির ডার্ক মেটালিক রুম থেকে ভিজুয়ালটা শিফট করে একটা ব্রাইট কালারফুল স্কুল ইয়ার্ডে চলে যায়। পাড়ার সব বাচ্চারা একসাথে হাসতে হাসতে চিৎকার করতে করতে স্কুলে ঢুকছে। একসাথে ক্লাসরুমে বসা, টিচারের লেসন শোনা আর ছুটির ঘণ্টা বাজলে একসাথে বাড়ি ফেরা, এই সাধারণ ব্যাপারগুলো মার্জির কাছে একটা ইউটোপিয়ান স্বপ্নের মতো মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তারা সবাই একই জিনিস শিখত, ফলে তারা একে অপরকে হোমওয়ার্ক করতে সাহায্য করতে পারত। শেয়ার্ড এক্সপিরিয়েন্স, এইসব ভাবতে ভাবতেই তো মার্জি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে কি দারুণ মজাই না হতো ওদের। হ্যাঁ, আর এখান থেকেই গল্পের টাইটেল এসছে, দ্য ফান দে হ্যাড। ওরা হয়তো রোবট টিচারের মতো পারফেক্টলি জিওগ্রাফি বা হিস্ট্রি শিখত না, কিন্তু ওরা পড়াশোনাটাকে উপভোগ করত। কারণ প্রসেসটা ওরা একসাথে পার করত। আজিমভের দূরদর্শিতা এখানেই। ডিজিটাল এডুকেশন হয়তো আমাদের অনেক বেশি ইনফরমেশন দেয়, কিন্তু এটা মানুষকে কতটা একা করে দেয়, মার্জির এই দীর্ঘশ্বাস তারই প্রমাণ। আচ্ছা, এবার একটা সাংঘাতিক ইন্টারেস্টিং ব্যাপার বলি। এই পুরো অ্যানালাইসিসের মধ্যে সবচেয়ে বড় আইরনিটা কোথায়, সেটা খেয়াল করলে কিন্তু অবাক হতে হয়। আইরনি? ঠিক কোন জায়গাটার কথা বলছো? এই যে আমরা আজকে যে সোর্সটা নিয়ে কথা বলছি, সেটা হলো ক্লাস 9-এর একটা ইউটিউব অ্যানিমেশন ভিডিও। জানো, এই ভিডিওটার ভিউজ 25 লাখের ওপরে। ও আচ্ছা, মানে লাখ লাখ স্টুডেন্ট নিজেদের ঘরে একা বসে ভিডিওটা দেখছে। এক্স্যাক্টলি, লাখ লাখ স্টুডেন্ট একা বসে একটা ডিজিটাল স্ক্রিনের সামনে এই ভিডিওটা দেখছে, যে গল্পটা নিজেই ডিজিটাল লার্নিংয়ের একাকিত্ব নিয়ে সতর্ক করছে, সেই গল্পটাই বাচ্চারা একা একা ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে কনজিউম করছে। ব্যাপারটা দারুণ আইরনিক না? আরে হ্যাঁ, এটা তো একটা দারুণ প্যারাডক্স। মানে অ্যাসিমভ যে ভবিষ্যতের কথা ভেবে ভয় পাচ্ছিলেন, আমরা তো অলরেডি সেই ভবিষ্যতের মধ্যেই ঢুকে গেছি। মার্জের ঘরে হয়তো একটা মেকানিক্যাল রোবট ছিল, আর আজকের বাচ্চাদের হাতে আছে স্মার্টফোন বা ল্যাপটপ। ডিভাইসটা আলাদা, কিন্তু আইসোলেশনের প্যাটার্নটা তো একই। একদম এক। ওই ভিডিওর নিচে যে হাজার হাজার কমেন্ট থাকে, সেগুলো অ্যানালাইজ করলে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখা যায়। বাচ্চারা সেখানে ভার্চুয়ালি একে অপরের সাথে কানেক্ট করতে চাইছে, নিজেদেরই একাকিত্বটা কাটাতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট সেকশনে চোখ বোলালেই দেখা যায় কেউ লিখছে, কালকে আমার এক্সাম, রাত 2টোর সময় কে কে আছো আমার মতো এই ভিডিওটা দেখছো। এটা আসলে ওই স্কুল ইয়ার্ডে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ারই একটা ডিজিটাল ভার্সন। রাইট, তারা খুঁজছে তাদের মতো আর কে কে এই একই প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা একটা কালেকটিভ সাফারিং বা শেয়ার্ড এক্সপিরিয়েন্সের খোঁজ করছে ওই ইউটিউব কমেন্ট সেকশনে। এই ডিজিটাল কমিউনিটি খোঁজার চেষ্টাই প্রমাণ করে যে আসিমভ শুধু টেকনোলজির প্রেডিকশন করেননি, তিনি সেই টেকনোলজির হিউম্যান কস্ট বা মানসিক মূল্যের প্রেডিকশনটাও নিখুঁতভাবে করেছিলেন। বাচ্চারা টেক্সট পড়ার চেয়ে এখন ভিডিও দেখে দ্রুত শিখতে চাইছে, ইনফরমেশন খুব ফাস্ট কনজিউম করছে, কিন্তু দিন শেষে স্ক্রিন বন্ধ হয়ে গেলে তারা আবার সেই একা। ঠিক, ওই কমেন্ট সেকশনের সাময়িক কানেকশনটা রিয়েল লাইফ পিওর লার্নিংয়ে সাবস্টিটিউট হতে পারে না। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে ইনফরমেশন পাওয়াটা কোনো সমস্যাই না। বরং ইনফরমেশন ওভারলোড ফিল্টার করাই একটা বড় চ্যালেঞ্জ। একদম। কিন্তু এত ডেটা, এত অ্যাক্সেসিবিলিটির মাঝেও শেখার মধ্যে যে মজা বা আনন্দটা থাকার কথা, সেটা যেন হারিয়ে যাচ্ছে। পড়াশোনার আসল এক্সপিরিয়েন্সটা শুধু বইয়ের পাতায় বা স্ক্রিনের ভেতরে লিমিটেড থাকে না। তাহলে সাকসেসটা আসলে কিসে? সাকসেসটা থাকে ভুল করার মধ্যে দিয়ে নতুন কিছু আবিষ্কার করায়, বন্ধুদের সাথে আর্গুমেন্ট করে একটা কনসেপ্ট বোঝার মধ্যে। মেকানিক্যাল টিচার হয়তো 100% অ্যাকুরেসি দিতে পারে, কিন্তু এডুকেশন যদি মানুষকে মানবিকতা বা সোশ্যাল স্কিলই না শেখাতে পারল, তাহলে সেই এডুকেশনাল মডেলের আল্টিমেট ভ্যালু কি? খুব গভীর একটা কথা বললে। এডুকেশন আর ইনফরমেশন গ্যাদারিং যে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এই ডিসকাশনটা সেটা খুব পরিষ্কার করে দেয়। রাইট। আজকের এই আড্ডাটা শেষ করার আগে এই পুরো টপিকটা নিয়ে চিন্তা করতে করতে একটা নতুন ডাইমেনশন মাথায় আসছে, যেটা সোর্স মেটেরিয়ালে বা এতক্ষণের আলোচনায় ছিল না। আচ্ছা, নতুন ডাইমেনশনটা কি? আমরা যেভাবে এআই টিউটর, ভার্চুয়াল রিয়ালিটি ক্লাসরুম আর অটোমেটেড লার্নিংয়ের দিকে এগোচ্ছি, তাতে ভবিষ্যতে কি এমন একটা সময় আসবে যখন মানুষের কাছে পড়াশোনা করাটা একটা চরম লাক্সারি বা বিলাসিতা হয়ে দাঁড়াবে? ব্যাপারটা আরেকটু বিস্তারিতভাবে এক্সপ্লোর করা যাক। মানে তুমি বলছো হিউম্যান টিচাররা প্রিভিলেজড হয়ে যাবে? হ্যাঁ, ধরো আজ থেকে কয়েক দশক পর এআই বা রোবট টিচার খুব সস্তার অ্যাভেলেবল হয়ে গেল।
সবার ঘরে ঘরে সব সাধারণ স্টুডেন্টের কাছে একটা করে পার্সোনালাইজড এআই টিউটর থাকবে। কিন্তু সত্যিকারের একজন মানুষ টিচার, যার ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, তাকে হয়তো শুধুমাত্র অতি ধনীরাই অ্যাফোর্ড করতে পারবে। এটা তো মারাত্মক একটা চিন্তার বিষয়। হয়তো ভবিষ্যতে শুধু ধনীরাই সেই প্রিভিলেজড গ্রিন স্কুল বিল্ডিংগুলোতে যাবে, ফিজিক্যাল ক্লাসরুমে হিউম্যান ইন্টারঅ্যাকশন পাবে, আর বাকি সাধারণ বা নিম্নবিত্ত মানুষদেরকে মার্জির মতো সেই ঘরের কোণে সস্তা একটা মেকানিক্যাল মেশিনের সামনেই সারা জীবন বসে থাকতে হবে। এই চিন্তাটা সায়েন্স ফিকশনের চেয়েও অনেক বেশি ডিস্টোপিয়ান, কিন্তু বর্তমান টেকনোলজিক্যাল ট্রেন্ড দেখলে এটা খুবই লজিক্যাল আর বাস্তবসম্মত একটা আউটকাম মনে হচ্ছে। টেকনোলজি যখন সস্তা হয়, তখন হিউম্যান কানেকশনই সবচেয়ে দামি প্রোডাক্টে পরিণত হয়। একদম, এই ডাইকটমিটাই ভবিষ্যতের সবচেয়ে বড় ক্রাইসিস হতে পারে। কে জানে। হ্যাঁ, ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। তো পরের বার যখন বাড়িতে বা কোনো পুরনো লাইব্রেরিতে পুরনো ধুলো মাখা কোনো কাগজের বইয়ের পাতা উল্টানো হবে, তখন হয়তো এই চিন্তাটা মাথায় আসতে পারে যে জিনিসটা আজ খুব সাধারণ মনে হচ্ছে, সেটাই হয়তো ভবিষ্যতের পৃথিবীতে এক চরম বিস্ময় আর আক্ষেপের বিষয় হয়ে দাঁড়াবে। একদম ঠিক কথা। এই চিন্তার রেশ রেখেই আমাদের আজকের ডিপ ডাইভ এখানেই শেষ হচ্ছে। এই পুরো ব্যাপারটা নিয়ে ভাবার অনেক কিছুই বাকি রয়ে গেল।